হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল এসএসসি এসএলএসটি মামলার কিন্তু ফাইনাল হিয়ারিং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলার ফাইনাল হিয়ারিং হয়েছে, প্রায় দীর্ঘ 4.5 ঘন্টার কাছাকাছি কিন্তু এই মামলার হিয়ারিং হয়েছে এবং ফাইনালি কিন্তু হিয়ারিংয়ের পরবর্তী আপডেট চলে আসছে, শেয়ার করে দিচ্ছে এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলাটি হয়েছে এসএসসি এসএলএসটি নিয়ে, এর সবথেকে মূল যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল এবং যার আজকে ধরতে গেলে ফাইনাল হিয়ারিং হয়েছে, সেটা হচ্ছে 1 নম্বর যে 2016-2025কে আলাদা করতে হবে, এই গেজেট যেটা বার করা হয়েছে এসএসসির তরফ থেকে সেটাকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার সাথে 10 নাম্বার একটা এক্সট্রা দেওয়া হচ্ছে, সেটা কেন দেওয়া হবে সেই নিয়ে প্রশ্ন ছিল এবং বয়সের নিয়ে একটা প্রশ্ন ছিল, অর্থাৎ এজ রিল্যাক্সেশন এবং 45-50% মার্কস। তো এই সমস্ত কিছু নিয়ে কি আজকে ঘটেছে টোটালটা শেয়ার করে দিচ্ছি সোজাসুজি যে অ্যাডভোকেট পিটিশনার রয়েছে তার তরফ থেকে। তো চলুন শুনে নিচ্ছি অ্যাডভোকেট পিটিশনার গোপা বিশ্বাস আজকে কি জানালেন এসএসসি এসএলএসটি মামলার ফাইনাল হিয়ারিং এর ফাইনাল ডেতে। নমস্কার গোপা, আমি শঙ্খ বলছিলাম আরেকবার। তো আজকে কি হলো ফাইনাল হিয়ারিং এ? নমস্কার। আজকে যে মামলাটি ছিল আমাদের দিন, কারণ সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল সেটা বলেছে যে প্রসিড করতে শুধুমাত্র আনটেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেডদের নিয়ে। এখন বক্তব্য হলো, আমাদের যে বক্তব্যগুলো ছিল সুপ্রিম কোর্ট যে স্পেসিফিক নির্দেশ দিয়ে সেই সিলেকশন প্রসেসগুলো, অর্থাৎ 16 সালের সিলেকশন প্রসেস যখন হয়েছিল সেই সময় যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলোর ওপরেই আমাদের এই নতুন ফ্রেশ সিলেকশন প্রসেসটা হওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সেটা হয়নি। প্লাস হচ্ছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট যদি আপনি ভালো করে পড়েন, সেখানে স্পষ্ট বলা আছে সেই সময় যে রুল গভর্ন ছিল সেই অনুযায়ী করতে হতো এসএসসিকে, কিন্তু সেটাও ফলো করা হয়নি। নতুন করে 2025-এর একটি রুলস আনা হয়েছে এবং সেখানে আবার 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। অর্থাৎ আমাদের বক্তব্য হচ্ছে যে 2025 সালের যে রুলটি সেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এখানে 16 সালের যে রুল ছিল সেই অনুযায়ী হবে এই সিলেকশন প্রসেসটা। এছাড়া আমাদের এজ রিল্যাক্সেশন, কারণ কি প্যারা 49 সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেখানে স্পষ্ট বলা আছে সকল নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট যারা আছে, ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপয়েন্টি বলেনি বা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট বলেনি, এখানে কিন্তু শব্দটা ইউজ আছে ক্যান্ডিডেট বলে। অর্থাৎ যারা পার্টিসিপেটিং ক্যান্ডিডেট ছিল প্রত্যেকেই কিন্তু, যারা টেন্টেড নয় অর্থাৎ ওয়েমার ম্যানিপুলেশন বা অন্যান্য যে ম্যানিপুলেশনগুলোতে আছে সেই লিস্টে তারা নেই, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ওই সিলেকশন প্রসেসে যদি কারোর বয়স চলে যায় সেখানে এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু সেই অনুযায়ী কিন্তু দেওয়া হয়নি। আমাদের যে পিটিশনার ছিল অরুণিমা পাল, তার বর্তমান বয়স হচ্ছে 44 বছর। সে কিন্তু আনটেন্টেড হওয়া সত্ত্বেও সে কিন্তু এই সিলেকশন প্রসেসের ফর্মটাই ফিল আপ করতে পারেনি, কারণ এখানে হয়েছে যে সে ওই এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য নয়। খুব স্বাভাবিকভাবেই সে গ্রিভড হয়েছে এবং সেখানে মামলা করেছে এবং তার যে বক্তব্য এবং তার সঙ্গে আরও যারা পিটিশনার আছে তাদের যা বক্তব্য, তারা সেই বক্তব্যগুলো পিটিশনে জমা করেছে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের যে প্লিডিংস ছিল, তাদের যে বক্তব্য ছিল সেটা কিন্তু আজকে প্লেসড হয়েছে কোর্টে এবং তার রিপ্লাইয়ে কিন্তু কমিশন এবং স্টেট বক্তব্য বলেছে। তাদের বক্তব্য ওই রুল অনুযায়ী হওয়ার কথা, এটা স্টেট প্রেরোগেটিভ, স্টেট রুল ফ্রেম করবে কি করবে না, কিন্তু যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে তাই আমাদের স্পষ্টই বক্তব্য ছিল নতুন রুল ফ্রেম করতেই পারে, কিন্তু সেই রুলটা কিন্তু এই ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য অ্যাপ্লিকেবল হবে না। পরবর্তী 2016 সালের পরবর্তী যে ভ্যাকেন্সিগুলো অ্যারাইজ হয়েছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করুক, কিন্তু এখানে এটা করা যাবে না। খুব স্বাভাবিকভাবেই সেগুলো বক্তব্য, দুপক্ষের বক্তব্য শোনা হয়েছে এবং তারপরে জাজমেন্ট রিজার্ভ করেছে। আশা করি খুব তাড়াতাড়ি সেই জাজমেন্ট আমরা দেখতে পাবো কি অর্ডার এসছে ডিভিশন বেঞ্চ থেকে। একদম, তার মানে জাজমেন্টটা আজকে রিজার্ভ হয়েছে এবং ফাইনালি কিন্তু যে জাজমেন্টটা সেটা আমরা কিছুদিন পর জানতে পারবো। কোনো স্পেসিফিক ডেট তো কি বলা হয়েছে কিছু? না, সেটা তো কখনোই বলা সম্ভব না, তবে এক্সপেক্টেড যে যেহেতু 14 তারিখ লাস্ট ডেট ছিল এই ফর্ম ফিল আপে, তারপরে সেটাকে এক্সটেন্ড করে 21 তারিখ করা হয়েছে। আশা করি তার আগেই আমরা সেই জাজমেন্ট কি আসছে জানতে পারবো, কারণ কি যদি তারপরেও আমাদের কোনো পোর্শন যদি ধরুন এগ্রিভ থাকে তাহলে নিশ্চিতভাবে সেই আইনি যা ব্যবস্থা করার সেটা তো করতেই হবে, বা অপরপক্ষেও যদি এগ্রিভ হয় কোনো পার্টে তারাও নিশ্চিতভাবে সেই সুযোগটা যাতে পায়। আশা করি খুব তাড়াতাড়ি হবে, কিন্তু স্পেসিফিক ডেট তো সেটা বলা সম্ভব না, কারণ জজ সাহেব কোনো স্পেসিফিক ডেট বলেননি। আচ্ছা, তো কতটা হোপফুল তোমরা যেটা নিয়ে? দেখা যাক,
দেখুন আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও যদি সেটা অমান্য করে এবং সেই অনুযায়ী যদি রিক্রুটমেন্ট প্রসেস না করে এবং যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট আছে তাদের কথা না ভেবে তাদেরকে আরও ডিপ্রাইভেশনের দিকে ঠেলে দেয় এবং দুর্নীতির কথা বারবার আসছে, কারণ কি এই সিলেকশন প্রসেসটা কিন্তু বাতিল হয়েছে একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি, ইনস্টিটিউশনের দুর্নীতি। সেই দুর্নীতিটাকে আরও কীভাবে স্বচ্ছ করা যায়, কারণ এখনও আপনি জানেন টেন্টেড এবং আনটেন্টেড বা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট কারা, সেই নিয়ে কিন্তু আজও কিন্তু এসএসসি বলুন বা স্টেট বলুন বা আর্টিকেল 12 যে কোনো অথরিটি এখনও কিন্তু সেই বিষয়ে কোনো লিস্ট পাবলিশ করেনি। এটা উচিত ছিল তাদের যে সেই লিস্টটা পাবলিশ করে দেওয়া, কারা টেন্টেড কারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, তাহলে যারা ধরুন পার্টিসিপেট ক্যান্ডিডেট আছে তাদের পক্ষে সুবিধা হতো। তারা অনেকেই ক্যান্ডিডেট আছে যারা ধরুন আনটেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু তারা বুঝতে পারছে না তারা টেন্টেড না আনটেন্টেড ক্যান্ডিডেট হিসাবে তাদের নাম এসছে। তো এরকম অনেক সমস্যার মধ্যে তারা রয়েছে, তাদের নিশ্চিতভাবে আরও অনেক রকম সমস্যা রয়েছে। উচিত ছিল এসএসসি এবং এই আর্টিকেল 12 অথরিটিগুলো এই সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে নিজেদের শুধরানোর, কিন্তু তারা তো শুধরানোর নয়, তাই জন্য তারা সেই বিষয়ে একদমই কোনোভাবে বিষয়ে সেই নিয়ে আলোকপাতই করেনি এবং তারা কিন্তু এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করেনি যাতে দুর্নীতিমুক্ত একটি সিলেকশন প্রসেস করা যায়, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু কোনো পদক্ষেপ করেনি। কারণ কি দেখুন, আপনি রিসেন্ট পাস্টে দেখতে পাবেন যে প্রাইমারি যে টেট হলো 2022-এর যে সিলেকশন প্রসেস হলো, সেখানে কিন্তু ইন্টারভিউ অন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস করা হয়েছে। কারণ কি প্রাইমারির বিরুদ্ধে প্রাইমারি বোর্ডের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ ছিল, তারা কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়েছে এবং তারা কিন্তু সেখানে অন ক্যামেরা কিন্তু একটা ইন্টারভিউ প্রসেস করেছে যাতে কেউ যদি অভিযোগ করে সেটা যাতে প্রিজার্ভ থাকে, সেই অভিযোগের যাতে যথোপযুক্ত উত্তর দেওয়া সম্ভব হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি সেরকম কিছু দেখবেন না, বরঞ্চ আরও কি করে করাপশন করা যায়। কারণ কি যেই মার্কসটা ধরুন একাডেমিক মার্কস আগের ক্ষেত্রে ছিল 35 নাম্বার, এখন সেটাকে নামিয়ে 10 করা হয়েছে, কারণ একাডেমিক মার্কসে কেউ ম্যানিপুলেশন করতে পারবে না। কারণ আপনি মাধ্যমিকে কত পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন, সেটা তো আর অল্টার করা সম্ভব নয়, সেইটা কিন্তু ম্যানিপুলেশন করা সম্ভব নয়। কোন মার্কসগুলো ম্যানিপুলেশন করা সম্ভব, যেমন ইন্টারভিউর মার্কস, এটা আপনার স্বাধীন কত মার্কস আপনি কাউকে 1 দেবেন নাকি কাউকে 10 দেবেন। যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, আপনি জানেন কম্পিটিটিভ এক্সামে কিন্তু কম্পিটিশন হয় ফ্র্যাকশনে, মানে হচ্ছে সেখানে 1 নম্বরের জন্যও কিন্তু কারোর ভাগ্য নির্ধারণ হয়। এক্স্যাক্টলি ফ্র্যাকশনে, সেখানে 0.1ও একটা বিশাল সেখানে মাইনে রাখে, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই জায়গা থেকে আজকে ধরুন এইভাবে এইরকম ম্যানিপুলেশনের জায়গাটাকে আরও প্রশস্ত করা, সেটা কিন্তু একদম আর্টিকেল 12 অথরিটির একদমই উচিত নয়। সেখানে কিন্তু তাদের উচিত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া করা। তারা কিন্তু চেষ্টা করছে যাতে যাদেরকে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছিল তাদেরকেই আবার ঘুরপথে বিভিন্ন রুল ফ্রেম করে যে 10 নাম্বার ধরুন যে এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হলো, সেটা কখন বলেছে যে সুপ্রিম কোর্ট যে 10 নাম্বারে এক্সপিরিয়েন্সের মার্কস দিতে হবে? মানে আপনি চাইছেন যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারাই আবার ঘুরপথে আবার অ্যাপয়েন্টমেন্ট পাক। একটা সিলেকশন প্রসেসে 10 নাম্বার কিন্তু অনেকটা, সেখানে তার সারা জীবনের একাডেমিক কেরিয়ারে কিন্তু সে 10 নাম্বারটা নির্ধারণ হবে একদিকে, আবার একদিকে 10 নাম্বারটা নির্বাচন হবে টিচার এক্সপিরিয়েন্স, মানে ধরুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে, কারণ এটা একটি এন্ট্রি লেভেল সিলেকশন প্রসেস এটা, কারণ তাহলে তো যারা টিচার ছিল তারাই আবার শিক্ষক হবে এবং যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট আছে তাদের আর শিক্ষকতা করার কোনো স্কোপই থাকবে না। এখানে আমি একটা ইন্টারেস্ট করি, এখানে একটা বক্তব্য, কারণ এখানে কিছু বক্তব্য চারদিক থেকে এরকম আসছে যে এই সমস্ত মামলাগুলো নাকি করা হচ্ছে যাতে ফ্রেশার্সদের না বসতে দেওয়া হয়, বাট এটা তো একদমই সঠিক নয়। একদমই সঠিক নয়। ফ্রেশার্সরা কেন বসতে পারবে না? দেখুন 16 সালে সিলেকশন প্রসেসে দুর্নীতি হয়েছিল, 16 সালে সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করে আবার নতুন করে করতে বলা হয়েছে এবং সেখানে কিন্তু স্পেসিফিক হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট স্পেসিফিক কিন্তু একদম অর্ডারে কিন্তু লিখিত আকারে বলে দিয়েছে কিভাবে করতে হবে কিভাবে করতে হবে না। সেখানে নতুন যারা ভ্যাকেন্সি রয়েছে, নতুন ধরুন 16 সালের পরে যা ভ্যাকেন্সিগুলো অ্যারাইজ হয়েছে, কেন এই 9 বছর ধরে সিলেকশন প্রসেস হবে না? আগে তো এসএসসি বছর বছর হয়েছে শুনেছিলাম, কিন্তু কেন এসএসসির এতগুলো ভ্যাকেন্সি এভাবে ফেলে রাখা হবে এবং একটা বাজারে একটা ক্রাইসিস তৈরি করা হবে? এটা তো একটা বাজারে ক্রাইসিস তৈরি করে যাতে সেই যারা দালাল রয়েছে বা ধরুন যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে আরো স্কোপটা বাড়িয়ে দেওয়া। কারণ তারা জানে, দেখুন আপনি ধরুন প্রত্যেক বছর যদি এসএসসি হতো তাহলে কি হতো, ধরুন আপনি এক বছর ফেল করলেন, স্বাভাবিকভাবে আপনি জানেন যে আমার পরের বছর স্কোপ আছে,
যে আমি এই বছর আমার পড়াশোনা ভালো হয়নি, আপনি ভালো করে পড়াশোনা করবেন, পরের বছর আরো ভালো করে প্রিপারেশন নিয়ে পড়িয়ে দেবেন। থেকে বড় কথা কিন্তু এসএসসির জন্য আজকে প্রায় 1-1.5 লাখ টাকা খরচা করে তারা বিএড পড়াশোনা করে, প্রফেশনাল পড়াশোনা করছে, তারা করে তারা বাড়িতে বসে রয়েছে হিসাব মতন। যারা হ্যাঁ বলছি তো সেখানেই তো সেটাই তো বলছি, ধরুন একবার যদি এটার যদি ধরুন রানিং প্রসেস থাকতো, মানে ধরুন 1 বছরও না, যদি 2 বছর বা 3 বছর একটা ইন্টারভালের পরে যদি হতো, তাহলে কি হতো, একটা ক্যান্ডিডেট জানতো যে আমি আমার এই বছর আমার হয়নি, আমি আরো ভালো করে প্রিপারেশন নেবো, আমি পরের বছর আমি সাকসেসফুল হব। এটাই তো যারা ক্যান্ডিডেট আছে তাদেরই তো এটা। কিন্তু এখানে তো প্রসেসটাই হচ্ছে না। 10 বছর পরে একটা প্রসেস হবে, সে ভাবছে যে আমি যেন তেন প্রকারে, অনেক অনেক ভালো ক্যান্ডিডেটও, আমি বলছি না যে যারা টাকা দিয়েছে সবাই একদম মানে একদম বাজে, তাদেরকে একেবারে সমাজে তারাও তো ভিকটিম এক প্রকার, তারাও তো সিচুয়েশনাল ভিকটিম, তারাও তো তারা বাধ্য হয়েছে। কিছু কিছু লোক এরকম ধরুন অনেক ক্যান্ডিডেট আছে যারা ভালো পড়াশোনা, কিন্তু তারা বাধ্য হয়েছে, কারণ তাদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে টাকা না দিলে তোমার চাকরিটা হবে না। এটা কিন্তু তাদের মাথায় সাকসেসফুলি ঢোকাতে পেরেছে কিছু লোক, এবং স্বাভাবিকভাবেই তাদের ভিটে বাড়ি বেচে বা ধরুন তাদের গ্রামের জমি বাড়ি বেচে অনেকে টাকা পয়সা দিয়েছে এবং তারপরে সেই চাকরি নিয়েছে, ভবিষ্যতের কথা চিন্তা করে। অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, মানে এটা কিন্তু সোজা একদম হয় না, মানে সোশ্যাল ফেলিওর তো অবভিয়াসলি, বাট এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর যে একটা সিচুয়েশন আমরা সেইভাবে নিয়ে যাবো কেন। আমি একটা লাস্ট কোয়েশ্চেন করি, সেটা যে যারা ধরুন ফ্রেশার ক্যান্ডিডেট, তারা বা যারা ধরুন আজকে ফর্ম ফিল আপ করছে, তারা না পড়াশোনা করতে পারছে না, মানে তারা এর মধ্যে রয়েছে যে এই পরীক্ষা আদৌ হবে কি হবে না, তোমার কি মনে হয়? দেখুন আমি বলছি পরীক্ষা হবে, নিশ্চিতভাবে হবে। যদি পরীক্ষা না হয়, ফ্রেশার্সরা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সি ফিল আপের জন্য যদি পরীক্ষা না হয়, তার জন্য তারা আদালতে আসবে। কারণ কি, ভ্যাকেন্সিগুলো যে রয়ে গেছে কেন, কারণ যে পরীক্ষাগুলো, এটা কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা। বিভিন্ন স্কুলগুলো, সরকারি স্কুলগুলো কিন্তু শিক্ষকের অভাবে ঢুকছে, স্বাভাবিকভাবেই তারা সেখানে বলবে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো আমাদেরকে দেওয়া হোক, কেন সেই ভ্যাকেন্সিগুলোতে ফিল আপ করা হবে না নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে। এবার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগ প্রক্রিয়াটা করার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু কিছু গাইডলাইন বলে দিয়েছে, এবং সেই গাইডলাইনগুলো যদি মান্যতা না দেওয়া হয়, স্বাভাবিকভাবেই আদালত হস্তক্ষেপ করবে এবং তার যা ভার্ডিক্ট সেটা দেবে। একদমই। আমি পরবর্তী যে জাজমেন্ট রিজার্ভ হয়েছে এবং ভার্ডিক্টের জন্য বেস্ট অফ লাক জানাচ্ছি, এবং আমি এটাও চাই যে এক্সামটা যেন আলটিমেটলি লাস্ট অব্দি হোক, এটা আমরা সবাই চাই। আর আমরাও চাই এক্সামটা হোক, এবং যে ভ্যাকেন্সিগুলো হয়েছে, ভ্যাকেন্সির 16 সালের যে ভ্যাকেন্সিগুলো সেগুলোর একভাবে হোক, এবং আলাদা যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা ডিডাক্ট করে সবার জন্য ওপেন টু অল করা হোক। একদম, এবং যেটা হোক যেন আলটিমেটলি স্কুলগুলো রান করে, কারণ একদমই তাই, না হলে ভবিষ্যৎ প্রজন্ম সমস্যার সম্মুখীন হয়। একদমই। অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং হ্যাঁ, পরবর্তী আপনাকেও। রায় হয় সেটা সে সময় কিন্তু একটু থাকতে হবে আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ।